নিজের হাতের লেখা নোট সুন্দর ভাষায় মুখস্থ করে ফেলবা, আর হচ্ছে তোমার কি বলা যায় ছবিগুলো একটু বারবার আঁকবা। এখন শুরু করো রুই মাছ, তারিখ দিয়ে নাও, আজকে রুই মাছ শুরু করলাম। একটু আগে আমরা রুই মাছের ছবি দেখছি, বইয়ের ছবিটাও দেখছি, আবার বাস্তবে রুই মাছের ছবিও আমরা দেখছি। রুই মাছ আমাদের অপরিচিত মাছ নয়, তাই না? কারণ বাংলাদেশে বা ভারতীয় উপমহাদেশে, আফ্রিকাতে, এমনকি উত্তর আমেরিকার বিভিন্ন দেশে কিন্তু রুই মাছ পাওয়া যায়। শীত প্রধান দেশে পাওয়া যায় না, কারণ রুই মাছ বেশি ঠান্ডা সহ্য করতে পারে না। তো যাই হোক, আমরা রুই মাছের একটা ছবি আঁকতে হবে, আমার সাথে সাথে তোমরাও আঁকো। শুরু করলাম, হ্যাঁ? চেষ্টা করব রুই মাছেরই আকৃতি প্রদান করতে। তারপরও যদি কোনো ক্রমে রুই মাছ না হয়ে অনেকটা কি বলা যায় ইলিশ মাছের মতো হয়ে যায়, সে দায়ভার কাউকে দেয়া যাবে না। মনে করবো যে এটাই রুই মাছ। আঁকার হাত আমারও খুব একটা ভালো না, অনেকে খুব সুন্দর আঁকে। কাজ চললে হলো আর কি, যা থাকার কথা রুই মাছে সেগুলো সব থাকলেই হয়েছে। থাকুক এখানে। মনে করব আমরা দেখতে রুই মাছের মতো মনে না হলেও এটাই রুই মাছ। কিছুটা হয়েছে, হয়তো একটু হয় নাই, এরকম আর কি। চলবে না? আঁকছো? জি স্যার। জি স্যার। ঠিক আছে। তারপরে যদি কারো আরো বেশি ভালো লাগে, আঁকার দরকার, সে একটা রুই মাছ কিনে বাজার থেকে এনে চোখের সামনে রাখবা, তারপর আঁকবা। আচ্ছা, এখন শোনো, সবার প্রথমে আমাদের যেটা পড়তে হবে, রুই মাছের শ্রেণীবিন্যাস বা ট্যাক্সোনমিটা কি সেটা আমাদের জানতে হবে। শ্রেণীবিন্যাসগত অবস্থান কি? সবার প্রথম হচ্ছে তার ফাইলাম, সে কোন পর্বের প্রাণী। সে যেহেতু, ও আচ্ছা, এখানে একটা দাগ দাও লম্বা, মাছের এই বরাবর একটা লম্বা দাগ থাকে, এই যে এরকম। যাই হোক, ওখানে পরে আসছি। ফাইলাম বা পর্ব হচ্ছে তার কর্ডাটা। আমরা খেয়াল করো, এই যে চ্যাপ্টারটা চলমান, এই চ্যাপ্টারের মধ্যে আমরা 3টা প্রাণী নিয়ে পড়বো। প্রথমে পড়েছি হাইড্রা, নিডারিয়া পর্বের প্রাণী। তারপরে পড়েছি আমরা ঘাসফড়িং, যেটা আর্থ্রোপোডা পর্বের প্রাণী। আর এখন পড়তে যাচ্ছি রুই মাছ, যেটা হচ্ছে তোমার কর্ডাটা পর্বের প্রাণী। কর্ডাটা, তার ফাইলাম বা পর্বের নাম হচ্ছে কি? কর্ডাটা। এবার আসো, কর্ডাটার ভেতরে কিন্তু 3টা সাব ফাইলাম আছে, মনে আছে নিশ্চয়ই আমাদের, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর ভার্টিব্রাটা। তাহলে এই রুই মাছ হচ্ছে কোনটা? যেহেতু মেরুদণ্ডী, তাহলে সে হচ্ছে ভার্টিব্রাটা। অর্থাৎ এই রুই মাছের সাব ফাইলাম আমরা প্রথম চ্যাপ্টারে পড়ে আসছি, কিন্তু 7টা ইয়ে পড়ে আসছি ফাইলাম। সেখানে কর্ডাটার আন্ডারে আবার ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা 3টা সাব ফাইলাম ছিল। সেই ভার্টিব্রাটা ফাইলাম, সাব ফাইলাম যেটা, সেটা মেরুদণ্ডী প্রাণীদের জন্য। তাহলে এটা হচ্ছে সেই ভার্টিব্রাটার আন্ডারে। সাব ফাইলাম হচ্ছে তোমার
ভার্টিব্রাটা, লেখো VERTEBRATA, ভার্টিব্রাটা। সাবফাইলাম হচ্ছে ভার্টিব্রাটা। এবার আসো, এই যে ভার্টিব্রাটা, এটার আন্ডারে 7টা শ্রেণী আছে, আমরা পড়ছিলাম। কনড্রিকথিস, যেটা তোমার হাঙর, তারপর হচ্ছে তোমার রে ফিশ, ওদের জন্য ছিল কনড্রিকথিস। তারপরে ছিল অ্যাক্টিনোট্রাইজি, যত আমাদের পরিচিত মাছ। তারপর হচ্ছে সার্কোট্রাইজি, এমফিবিয়া, রেপটাইলিয়া, এভিস, ম্যামালিয়া। এই ভার্টিব্রাটা সাবফাইলামের আন্ডারে 7টা শ্রেণী আমরা পড়ে এসেছি। প্রথম চ্যাপ্টার যারা পড়েছো তাদের সবার কাছে সেই নোট আছে। তাহলে এইটা তো মাছ, তাহলে মাছদের জন্য শ্রেণী কোনটা, ক্লাস কোনটা, সেটা হচ্ছে অ্যাক্টিনোট্রাইজি। সব মাছ এটার আন্ডারে। অ্যাক্টিনোপটেরাইজি, প্রকৃত মাছ যাদের বলা হয় তারা সবাই এটার ভিতরে। আর আছে লাংফিশ, তারা ভিন্ন, তারা এটার মধ্যে না, তারা সার্কোট্রাইজির ভিতরে যাবে। আর হাঙর, রেফিশ, ওরা যাবে কনড্রিকথিসের ভিতরে। অ্যাক্টিনোট্রাইজি শ্রেণী হচ্ছে অ্যাক্টিনোট্রাইজি। এবার আসো বর্গ কোনটা, অর্ডার। অর্ডার, এই শ্রেণীর আন্ডারে অনেকগুলো মাছই তো আছে। সমস্ত মাছ কত রকমেরই তো মাছ আছে, কেউ ক্যাটফিশ, কেউ কার্প ফিশ, নানা রকমের মাছ আছে, তাই না? তাহলে এদের জন্য আবার আলাদা বর্গ আছে। এই রুই মাছদের বর্গের নাম হচ্ছে সাইপ্রিনিফর্মিস, CYPRINIFORMES, সাইপ্রিনিফর্মিস। পড়া যায়? সাইপ্রিনিফর্মিস। অর্ডার হচ্ছে কি? সাইপ্রিনিফর্মিস। পড়া যায়? জি স্যার। আচ্ছা, এবার আসো, অর্ডার মানে বর্গ, তার নিচে হবে গোত্র বা পরিবার, মানে ফ্যামিলি। এটা একেবারে মুখস্থ করার বিষয় নাই, এই পর্যন্ত তো আমাদের পরিচিতই। বাকিগুলো 2-4 বার দেখলে এমনিতেই মাথার মধ্যে চলে আসবে। পরীক্ষায় বোর্ডে না আসলে ভর্তি পরীক্ষা অনেক সময় দিয়ে দেয়। ফ্যামিলি হচ্ছে সাইপ্রিনিডেই, সাইপ্রিনিডেই, সাইপ্রিনিডেই। এই এটা হচ্ছে ওর ফ্যামিলি বা পরিবার, সাইপ্রিনিডেই। কথা বলো নামো, সাইপ্রিনিডেই। এবার আসো, ফ্যামিলির পরে হচ্ছে জেনাস, মানে গণ। জেনাস তো সোজা ল্যাবিও, ল্যাবিও। এরপর আসো স্পিসিস, প্রজাতি, SPECIS। স্পিসিস হচ্ছে তার ল্যাবিও রহিতা, স্পিসিস হচ্ছে ল্যাবিও, হচ্ছে ট্যাক্সোনমি বা ক্লাসিফিকেশন। এটা আমরা লিখে রাখলাম ছবির পাশেই। এরপরে আমরা এখন রুই মাছের সম্পর্কে আস্তে আস্তে বিভিন্ন বিষয় জানবো। সবার প্রথম যেটা জানবো সেটা হচ্ছে রুই মাছের স্বভাব চরিত্র কেমন, থাকে কোথায়। অর্থাৎ রুই মাছের আমরা প্রথমে এখন যেটা জানবো সেটা হচ্ছে তার স্বভাব ও বাসস্থান। স্টার চিহ্ন দিয়ে লেখো, স্বভাব ও বাসস্থান। বাসস্থান ব্রাকেটে লেখো হ্যাবিট অ্যান্ড হ্যাবিট্যাট। হ্যাবিট্যাট মানেই বাসস্থান, ঠিক আছে? এই হ্যাবিট অ্যান্ড হ্যাবিট্যাট সম্পর্কে আমরা প্রথমে জানবো, যে রুই মাছটা কি ধরনের হ্যাবিট, তার কোন পরিবেশে সে থাকতে পছন্দ করে, এগুলো সম্পর্কে কম বেশি জানবো। এখানে হ্যাবিট অ্যান্ড হ্যাবিট্যাট হেডিং দিয়েছো, পয়েন্ট পয়েন্ট করে লেখার দরকার নেই, আমরা একসাথে লিখে যাব, মেইন কথাগুলো একসাথে লিখে যাব। লেখো, রুই মাছ এক প্রকার মিঠা পানির কার্প জাতীয় মাছ। কার্প, কার্প, CARP, কার্প। এই প্রয়োজনীয় শব্দগুলো কিন্তু আমি লিখে দিব। কার্প জাতীয় মাছ, রুই মাছ এক প্রকার মিঠা পানির কার্প জাতীয় মাছ। এখন কথা হচ্ছে কার্প জাতীয় মাছ কাকে বলে, আমি তো তা জানি না। তাহলে সেটার জন্য আমি আবার এখানে একটা ব্রাকেট দিব। ব্রাকেটের মধ্যে লেখো কার্প ফিশ, লিখে হাইফেন দাও। এইখানে আমি কার্প ফিশের কাদেরকে বলবো আমরা কার্প ফিশ, সেটা আমি লিখে যাচ্ছি। কার্প জাতীয় মাছ লিখছো, রুই মাছ এক প্রকার মিঠা পানির কার্প জাতীয় মাছ। এখন কার্প মাছ কাকে বলে সেটা সংজ্ঞার ভিতরে লিখে দিচ্ছি। লেখো, এইখানে তাকাও, শ্রেণীবিন্যাসের দিকে তাকাও। এই পর্যন্ত আমাদের পরিচিত এই যে সমস্ত মাছ এটার ভিতরে অ্যাক্টিনোট্রাইজি, সমস্ত মাছ এগুলো মিল থাকবে। কর্ডাটা হবে সব মাছ, অবশ্যই মেরুদণ্ডী ভার্টিব্রাটা হবে। আর মাছদের জন্য শ্রেণী অ্যাক্টিনোট্রাইজি সবার। কিন্তু মাছদের মধ্যে কেউ আছে ক্যাটফিশ, কেউ আছে কার্প ফিশ,
তাহলে এরা কার্প ফিশ কারা? যারা এই অর্ডার এবং এই ফ্যামিলির ভিতরে আছে তারাই হচ্ছে কার্প ফিশ। যদি কার্প ফিশ না হয় অন্য ফিশ হতো তাহলে কিন্তু এই অর্ডার আর ফ্যামিলি চেঞ্জ হয়ে যাবে, জেনাস চেঞ্জ হয়ে যাবে, স্পিসিস চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এই দুইটাই হচ্ছে কার্প ফিশের মেইন ব্যাপার। কিন্তু কার্প ফিশের মধ্যে আবার অনেক ব্যাপার আছে, যেমন রুই, এটা যেমন কার্প ফিশ, কাতলা, মৃগেল, কালো বাউস, সিলভার কার্প, এগুলোর নাম শুনেছো না তোমরা? আরো জানো গ্লাস কার্প, এরা সবাই কার্প ফিশ। কিন্তু তখন আবার কি হবে জানো তোমার? তখন জেনাস চেঞ্জ হয়ে যাবে, স্পিসিস চেঞ্জ হয়ে যাবে। কিন্তু সব কার্প ফিশের অর্ডার আর ফ্যামিলি এই দুইটা মিল আছে। তাই আমি এই ব্র্যাকেটের ভিতরে লিখবো কার্প ফিশ, কথাটা লিখে হাইফেন দাও। লেখো সাইপ্রিনিফর্মিস বর্গের অন্তর্গত, অর্ডার মানে বর্গ, লেখো সাইপ্রিনিফর্মিস বর্গের অন্তর্গত, সাইপ্রিনিফর্মিস বর্গের অন্তর্গত, সাইপ্রিনিফর্মিস শব্দটা এখানে লেখা আছে দেখো, সাইপ্রিনিফর্মিস বর্গের অন্তর্গত, অর্ডার মানে বর্গ, আর ফ্যামিলি মানে পরিবার বা গোত্র। লেখো সাইপ্রিনিফর্মিস বর্গের অন্তর্গত সাইপ্রিনিডেই পরিবারের মাছদেরকে কার্প মাছ বলা হয়। সাইপ্রিনিফর্মিস বর্গের অন্তর্গত সাইপ্রিনিডেই পরিবারের মাছদেরকে কার্প মাছ বলা হয়। সাইপ্রিনিফর্মিস বর্গের অন্তর্গত সাইপ্রিনিডেই বর্গের পরিবারের মাছদেরকে কার্প ফিশ বা কার্প মাছ বলা হয়। বুঝছো কথাটা? বুঝছো? ওহে বালক এবং বালিকা সম্প্রদায়, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? স্যার আরেকবার বলেন। আবার বলবো, ঠিক আছে। লেখো, আবার বলি, লেখো সাইপ্রিনিফর্মিস বর্গের অন্তর্গত, সাইপ্রিনিফর্মিস বর্গের অন্তর্গত সাইপ্রিনিডেই, শব্দটা তো লেখাই আছে খাতায়, সাইপ্রিনিডেই পরিবারের মাছদেরকে কার্প ফিশ বলা হয়। সাইপ্রিনিফর্মিস বর্গের অন্তর্গত সাইপ্রিনিডেই পরিবারের মাছদেরকে কার্প মাছ বলা হয়। এখন দেখো কার্প মাছের কিন্তু অনেক বৈশিষ্ট্য আমরা বলতে থাকবো, সব বৈশিষ্ট্যই রুই মাছের জন্য প্রযোজ্য হবে। আস্তে আস্তে আসছি আমরা। সাইপ্রিনিফর্মিস বর্গের অন্তর্গত সাইপ্রিনিডেই পরিবারের মাছদেরকে কার্প ফিশ বলা হয়, কার্প মাছ বলা হয়। লিখছো এই কথাটা? ভালো করছো। এবার লেখো রুই মাছ জলাশয়ের মধ্য স্তরে, একটা জলাশয়কে তুমি 3 ভাগে ভাগ করো, উপরের স্তর, মাঝের স্তর আর মানে তলদেশের স্তর। রুই মাছ কিন্তু তলদেশের স্তরে থাকে না, কিন্তু ক্যাটফিশ যেগুলো ওগুলো তলদেশের স্তরে থাকে, আর এই রুই মাছটা থাকে মাঝখানের স্তরে। আর রুই মাছ কিন্তু বেশি ঘোলা পানি পছন্দ করে না, ও কিন্তু তোমার স্বচ্ছ পানি পছন্দ করে। তাহলে লেখো রুই মাছ জলাশয়ের মধ্য স্তরে স্বচ্ছ পানিতে থাকতে পছন্দ করে, জলাশয়ের মধ্য স্তরে স্বচ্ছ পানিতে থাকতে পছন্দ করে বা স্বচ্ছ পানিতে বসবাস করে। আর যদি তুমি জোর করে ঘোলা পানি বানায় দাও তাহলে তো আর ওর কিছু করার নাই, ও তো আর যেতে পারবে না কোথাও, পছন্দ করে আর কি। রুই মাছ জলাশয়ের মধ্য স্তরে স্বচ্ছ পানিতে থাকতে পছন্দ করে। লিখছা? সাথে লেখো রুই মাছ সাধারণত তৃণভোজী, তবে ইহা খাদ্য হিসেবে ছোট মাছ ও জুওপ্লাঙ্কটনকেও গ্রহণ করে। জুওপ্লাঙ্কটন পানির মধ্যে এক ধরনের ছোট ছোট পোকা আছে, এদেরকে বলা হয় জুওপ্লাঙ্কটন। এই যে লিখে দিচ্ছি দেখো, ZOOPLANK, জুওপ্লাঙ্কটন। রুই মাছ সাধারণত তৃণভোজী, তবে খাদ্য হিসেবে ছোট মাছ, পোকামাকড় এবং জুওপ্লাঙ্কটনকেও গ্রহণ করে। রুই মাছ সাধারণত তৃণভোজী, তবে ছোট ছোট ধরো পোকামাকড়
অথবা ছোট ছোট মাছ অথবা জুও প্লাঙ্কটন এগুলো সে খায়। রুই মাছ সাধারণত তৃণভোজী, তবে ছোট ছোট পোকামাকড়, তারপর হচ্ছে জুও প্লাঙ্কটন ইত্যাদিও খাদ্য হিসেবে গ্রহণ করে। যেভাবে লেখো তুমি তোমার মতো লেখো। এবার লেখো 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রুই মাছ বাঁচতে পারে না। কত? 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর নিচে রুই মাছ বাঁচতে পারে না। এটা এমসিকিউ তে দিতে পারে। 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর নিচে রুই মাছ বাঁচতে পারে না। এই জন্য শীত প্রধান দেশে রুই মাছ পাওয়া যায় না। 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রুই মাছ পাওয়া যায় না বা বাঁচতে পারে না। এবার স্বভাব ও বাসস্থান শেষ হয়ে গেল। এবার আসবে আমাদের বাহ্যিক গঠন। পরের আইটেমে যাব আমরা স্টার চিহ্ন দিয়ে। বাহ্যিক গঠন, যেটাকে আমরা বলবো এক্সটার্নাল ফিচার বা এক্সটার্নাল ক্যারেক্টার, যা বলো। এক্সটার্নাল ফিচার্স, এটাই হচ্ছে আমাদের বাহ্যিক গঠন রুই মাছের। লিখছ? হেডিং দিছ? এখানে Yes, কিন্তু sir. আমরা অনেক কিছু লিখবো। আচ্ছা, লেখো রুই মাছের দেহকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়, যথা এই একটা অংশ, এটাকে বলবো আমরা মস্তক, আর এই অংশটাকে বলবো আমরা দেহকাণ্ড। এই পর্যন্ত ধরো দেহকাণ্ড, আর বাকিটুকু লেজ। রুই মাছের দেহকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়, যথা মস্তক, দেহকাণ্ড এবং লেজ। রুই মাছের দেহকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়, যথা মস্তক, দেহকাণ্ড, যেটাকে অনেক সময় ট্রাঙ্ক বা ধর বলে, ও লেজ। রুই মাছের দেহকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়, মস্তক, দেহকাণ্ড ও লেজ। রুই মাছের দেহকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়, মস্তক, দেহকাণ্ড ও লেজ। দেহের 2 প্রান্ত সরু এবং মধ্যভাগ প্রশস্ত। দেহের 2 প্রান্ত সরু এবং মধ্যভাগ প্রশস্ত, যা তাকে পানির অনুকূলে ও প্রতিকূলে সাঁতার কাটতে সাহায্য করে। পানির স্রোতের বিপরীতেও সাঁতার কাটতে পারে, স্রোতের অনুকূলেও সাঁতার কাটতে পারে, কোনো সমস্যা হয় না। দেহের 2 প্রান্ত সরু এবং মধ্যভাগ প্রশস্ত, যা তাকে পানির অনুকূলে ও প্রতিকূলে সাঁতার কাটতে সাহায্য করে। দেহের 2 প্রান্ত সরু এবং মধ্যভাগ প্রশস্ত, যা তাকে পানির স্রোতের অনুকূলে বা প্রতিকূলে সাঁতার কাটতে সাহায্য করে। লিখছো লাইনটা? কি লিখছো লাইনটা বলো তো, একজন বলো। কি লিখছো বলো? কি বলো? বুশরা বলো, বুশরা বলো। বুশরা কি লিখছো বলো তো? শেষের লাইনটা কি লিখছো? স্যার দেহের 2 প্রান্ত সরু এবং মধ্যভাগ প্রশস্ত, যা তাকে পানির স্রোতের অনুকূলে ও প্রতিকূলে হ্যাঁ, আচ্ছা, সাঁতার কাটতে সাহায্য স্রোতের করে। অনুকূলে ও প্রতিকূলে সাঁতার কাটতে সাহায্য করে। আচ্ছা, ঠিক আছে। এখন এই যে সমস্ত মাছের দেহের মাঝখানটা চ্যাপ্টা, 2 দিকটা সরু, এই সমস্ত মাছদেরকে বলা হয় স্ট্রিম লাইন্ড ফিশ। শব্দটা আমি এখানে লিখতেছি, আগে লিখো না। STREAM, স্ট্রিম। স্ট্রিম মানে কি? স্রোত। লাইন, LINED, লাইন, স্ট্রিম লাইন্ড ফিশ। লেখো, এ কারণে রুই মাছকে স্ট্রিম লাইন্ড ফিশ বলা হয়। এই কথাটা এখন দেখে দেখে লেখো। এ কারণে রুই মাছকে স্ট্রিম লাইন্ড ফিশ বলে। এই কারণে রুই মাছকে স্ট্রিম লাইন্ড ফিশ বলে। অনেক সময় দেখবা এই যে তোমার নৌবাহিনীর যে জাহাজগুলো, ওই জাহাজগুলোর তলদেশটা এরকম থাকে, এরকম সামনে আর পিছনে 2 দিকটা সরু, মাঝখানটা চ্যাপ্টা, যে কারণে সে খুব জোরে চলতে পারে। তখন এগুলোকে বলা হয় স্ট্রিম লাইনার। স্ট্রিম লাইনার। অনেক সময় লঞ্চেও লেখা থাকে স্ট্রিম লাইনার, মানে খুব জোরে চলবে আর কি। এই জন্য এদের নাম হচ্ছে স্ট্রিম লাইন ফিশ। এই কারণে রুই মাছকে স্ট্রিম লাইন ফিশ বলে। লিখছা? আচ্ছা, এবার লেখো রুই মাছের
মস্তকের সম্মুখ ভাগ, এই যে ধরো মাথাটার এই সামনের দিকটা একেবারে সুচালো না, কিছু মাছ থাকে না মাথাটা একদম মনে করো প্রায় সুচালো, কিন্তু ওদের তা না, এই জায়গাটা বেশ ভোতা, এই জায়গাটাকে বলা হয় স্নাউট। রুই মাছের মস্তকের সম্মুখ ভাগ, ব্র্যাকেটে লেখো স্নাউট, SNOUT, স্নাউট, মস্তকের সম্মুখ ভাগ বলা হয় স্নাউট। রুই মাছের মস্তকের সম্মুখ ভাগ ভোতা, SNOUT, স্নাউট। রুই মাছের মস্তকের সম্মুখ ভাগ ভোতা, লিখছ? মস্তকের সম্মুখ ভাগ ভোতা, দাড়ি। সাথে লেখো মুখছিদ্রটি, এই যে মুখের ছিদ্রটা অর্ধচন্দ্রাকার, এরকম অর্ধেক গোল, এরকম অর্ধচন্দ্রাকার। মুখের ছিদ্রটা এই পাশে আছে, ওই পাশেও আছে, এক পাশ দিয়ে দেখলে তো বুঝবা না, ওই পাশটাও যদি তুমি দেখো তাহলে শেপটা এরকম অর্ধচন্দ্রাকার। মুখছিদ্রটি চন্দ্রাকার এবং এবং নরম ওষ্ঠ দ্বারা পরিবৃত। লিখতে পারো কিনা দেখো, মুখছিদ্রটি অর্ধচন্দ্রাকার এবং নরম ওষ্ঠ দ্বারা পরিবৃত। লিখতে পারছো? মুখছিদ্রটি অর্ধচন্দ্রাকার এবং নরম ওষ্ঠ দ্বারা পরিবৃত। আচ্ছা, লিখছা? Yes, sir. আচ্ছা, এবার একটা জিনিস দেখো, খেয়াল করো, এই যে ওষ্ঠ, এখানে আবার এই ওষ্ঠের একদম শেষ প্রান্তে আবার এরকম একটা থাকে, ছোট্ট একটু ছোট্ট গোফের মতো। ওষ্ঠের একদম শেষ প্রান্ত একটুখানি বাড়ানো থাকে, একটু ছোট্ট একটা গোফের মতো, ওইটাকে বলা হয় ম্যাক্সিলারি বারবেল। এটা সাধারণত উপরের যে ওষ্ঠ তার সাথে লাগানো থাকে। নিচের চোয়ালটাকে বলা হয় ম্যান্ডিবেল, উপরের চোয়ালটাকে বলা হয় ম্যাক্সিলা, তার সাথে আবার এখানে একটা ছোট্ট গোফের মতো আছে, এই লাল কালার দিয়ে দিলাম, এটাকে বলা হয় ম্যাক্সিলারি বারবেল। আমি এখানে নামটা লিখেও দিলাম, এই যে দেখো ছবির মধ্যেও লিখে দিচ্ছি, MAXILLARY, ম্যাক্সিলারি বারবেল, BARBEL, বারবেল, ম্যাক্সিলারি বারবেল। এই কথাটা আমরা নোটের মধ্যেও আনবো, ছবির মধ্যে লিখে রাখলাম। লেখো মুখছিদ্রের দুই পাশে দুটি সংবেদনশীল ম্যাক্সিলারি বারবেল থাকে। এই জিনিসটা খুবই সেন্সিটিভ, সেন্সর অর্গানের মতো, পানির মধ্যে থেকে ইনফরমেশন নিতে পারে এই দুটার মাধ্যমে। মুখছিদ্রের দুই পাশে দুটি সংবেদনশীল ম্যাক্সিলারি বারবেল থাকে। ম্যাক্সিলারি বারবেল কথাটা দেখো উপরে আমি লিখে রাখছি, মুখছিদ্রের দুই পাশে দুটি সংবেদনশীল ম্যাক্সিলারি বারবেল থাকে। তোমাদের একটা দুঃখ তাই না, আমারে দেখো না, না অনেক স্যাররা তো সরাসরি বোর্ডে নিজেকে মানে ফেস প্রেজেন্ট করে পড়ায়, তাই না? পড়ায় না অনেকে স্যারেরা এরকম? স্যার হ্যাঁ, এরকম আমার চেহারা ভালো না তো এই জন্য আমি লুকায় পড়াই। হ্যাঁ, দুঃখ না, না দরকার নাই, চেহারা ভালো হলে কি দেখাইতাম না? মুখছিদ্রের দুই পাশে দুটি স্যার চেহারায় কি আসে স্যার, মানুষ ভালো হইলে সেই তো আসল কথা। এত বলছো প্রোফাইল পিকচার কারো খারাপ দেখছো এখন পর্যন্ত? প্রোফাইল পিকচার সবারই, আপনার প্রোফাইল পিকচারটা অনেক সুন্দর লাগে স্যার। আচ্ছা, ভালো হয়েছিল। এখন আমার পড়া ভালো লাগে না, প্রোফাইল পিকচারটাই ভালো, নাকি পড়ানো ভালো লাগে না, প্রোফাইল পিকচারটাই ভালো লাগে? এই না স্যার, দুইটাই, পড়াও ভালো লাগে, পড়তে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, মন থেকে বলছো তো নাকি? জি স্যার, একদম মনে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, লিখছো তো ওইটা না, মুখছিদ্রের দুই পাশে দুটি সংবেদনশীল ম্যাক্সিলারি বারবেল থাকে। আচ্ছা, এবার শোনো, রুই মাছ তো আমরা দেখছি, কে না দেখছি? রুই মাছের এইখানে বড় একটা কি বলবো, আমাদের বরিশালের ভাষায় বলে, এই রেকর্ড আবার কাউকে শোনাবা না, ইয়া করি, আমাদের গ্রুপের ব্যাপার তো অবশ্যই, যাই বলি না কেন রেকর্ড কখনো শেয়ার করবা না। আমরা বরিশালের ভাষায় বলে না কানসা, মেয়েরা বলে না, ছেলেরা বলে, মায়েরা তো কানসা ছুটাই দেবো বলে না, কি বলে না? জি স্যার।
বলে। আসলে মাছের এইখানে বড় একটা কানকো থাকে, এই যে এটাকে বলে কানকো। কানকো 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 শব্দটা বাংলায়ও আছে। কান আর সিলাম। এই মাথার দুই পাশে দুইটা বড় বড় অপারকুলাম থাকে, বুঝছো? সেই অপারকুলামের নিচে থাকে হচ্ছে একটা বড় ফাঁকা জায়গা। সেই ফাঁকা জায়গাটা এরকম, ধরো অপারকুলামটা আমি উঠায় ফেলছি, কানসা ছুটায় ফেলছি, তাহলে তুমি দেখবা ভেতরে একটা বড় এরকম ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গার ভেতরে থাকে ফুলকা গুলো। প্রত্যেক পাশে 5টা করে ফুলকা থাকে। একটা ফুলকা একেবারে অসম্পূর্ণ, বাকি 4টা সম্পূর্ণ। ফুলকার গঠন আমরা পড়বো, সেটা পরে। এইরকম ভাবে ফুলকা থাকে চিরুনির দাঁতের মতো, বুঝছো? প্রথমটায় চিরুনির দাঁত থাকে না, বাকিগুলো থাকে। সেগুলো নিয়ে পরে কথা আছে, ফুলকার ব্যাপারে এখন বেশি কথা বলার দরকার নেই। এরকম তো যাই হোক, যে ফাঁকাটার মধ্যে এই ফুলকাটা থাকে, এই যে একটা ফাঁকা জায়গা যার ভিতরে ফুলকাগুলো সেট করা আছে, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় ফুলকা রন্ধ্র। লিখবা না কিন্তু, আমি তো বুঝাই ছবি এঁকে, তারপর নোট তো নোটের মতো করে বলবো। ফুলকা রন্ধ্র। এবার আমরা কথাটায় আসবো। এবার লেখো, মাথার দুই পাশে দুটি বড় অপারকুলাম থাকে, অপারকুলাম বা কানকো থাকে, যা ফুলকা রন্ধ্রকে ঢেকে রাখে। মাথার দুই পাশে দুটি বড় অপারকুলাম থাকে, যা ফুলকা রন্ধ্রকে ঢেকে রাখে। মাথার দুই পাশে দুটি অপারকুলাম বা কানকো থাকে, যা ফুলকা রন্ধ্রকে ঢেকে রাখে। লিখছ? মাথার দুই পাশে দুটি বড় অপারকুলাম বা কানকো বা ঢাকনা থাকে, যা অপারকুলামকে ঢেকে ফুলকা রন্ধ্রকে ঢেকে রাখে। লিখছ? বাইরের গঠনাই বলতে হবে, ভেতরে ঢোকা যাবে না, ভেতরে ঢোকার জন্য আলাদা। এখন বাহ্যিক গঠনের মধ্যে ভেতরে ফুলকা কেমন ও কথা বেশি বলবো না। মাথার দুই পাশে দুটি বড় অপারকুলাম বা কানকো থাকে, যা ফুলকা রন্ধ্রকে ঢেকে রাখে। আচ্ছা, এবার একটা কথা বলতে হবে। এই যে কানকো বা অপারকুলাম, এইটা যদি তুমি আবার ভালো করে দেখো, খেয়াল করে, এখানে আমি দেখাচ্ছি। মনে করো এইটার উপরে যে অপারকুলামটা থাকে, ঢাকনাটা থাকে, সেই মনে করো ঢাকনাটা হচ্ছে এই। এখন এই ঢাকনাটা তো হার্ড, শক্ত, হাড়ের মতো। কিন্তু হলে কি হবে জানো? এই ঢাকনাটার পেছনে আবার একটা পাতলা নরম চামড়ার মতো আছে। এই কখনো তোমরা কি রুই মাছ দেখো নাই কাছ থেকে? জীবনে দেখো নাই নাকি? আজকে বাজারে যে দেখে আসবা। এই শক্ত কানকোটার পেছনে আবার একটা পাতলা নরম পর্দা আছে। এই পর্দাটার আবার একটা মিষ্টি মধুর নাম আছে, লিখে দিচ্ছি। হ্যাঁ, এই নরম পাতলা পর্দাটার নাম হচ্ছে, বলবো না বলবো না? ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। BRANCH, ব্রাঙ্কিও স্টেগাল। এই রাগ করবা না, নাম তো আর আমি দেই নাই। ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। একজন নায়ক আছে না হলিউডের, স্টিভেন সিগাল, ওরকম ব্রাঙ্কিওস্টেগাল। দেখো না মুভি টুভি, দেখো না তোমরা? স্টিভেন সিগাল চেনো না? আচ্ছা, ব্রাঙ্কিওস্টেগাল পর্দা বলে। আচ্ছা, এখন এইটার ব্যাপারে এই জিনিসটা তো চিনলাম। এখন নোটের মধ্যে আসো, দেখো নোটটা তো লিখি নাই। ব্রাঙ্কিওস্টেগাল পর্দা চিনায় দিছি, এখন নোটটার মধ্যে আসি। লেখো, অপারকুলামের ঠিক পেছনে একটি পাতলা কমা নরম পর্দা থাকে, যাকে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা বলে। এবার লেখো, অপারকুলামের ঠিক পেছনে একটি নরম কমা পাতলা পর্দা থাকে, যাকে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা বলে। অপারকুলামের ঠিক পেছনে একটি পাতলা কমা নরম পর্দা থাকে, যাকে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা বলে। অপারকুলামের ঠিক পেছনে একটি পাতলা কমা নরম পর্দা থাকে, যাকে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা বলে। অপারকুলামের ঠিক পেছনে একটি নরম পাতলা পর্দা থাকে, যাকে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা বলে। লিখছ? ওহে কথা বলো, লিখছো কিনা? তাড়াতাড়ি, তোমরা তো পিছনে পড়ে যাচ্ছ। ওরা তো অনেক বেশি কিছু লিখছে। তাড়াতাড়ি। অপারকুলামের দুই পাশে দুটি পাতলা নরম পর্দা থাকে, যাকে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা বলে। এবার আসো, গেল পর্দা মর্দা। আচ্ছা, এবার দেখো, এই যে এখানে একটা লম্বা দাগ টানছি না, এই দাগটা আছে কিন্তু রুই মাছের দেহের দুই পাশে। বড় মাছে বেশি ভালো দেখা যায়। এই দাগটাকে বলা হয় ল্যাটেরাল লাইন বা পার্শ্ব রেখা। ল্যাটেরাল লাইন। তুমি বড় মাছ যদি কাছ থেকে দেখো তাহলে বুঝতে পারবে, একটা হালকা দাগ আছে। বাংলায় বলে পার্শ্ব রেখা, ইংরেজিতে বলা হয় ল্যাটেরাল লাইন। ছবির মধ্যেও তোমরা লিখে রাখো ল্যাটেরাল লাইন। আসলে কি, এই দাগ বরাবর অনেকগুলো সেন্সর সেল বসানো আছে, বুঝতে পারছো? মনিটর ক্যামেরার মতো। সেটা দ্বারা ওরা করে কি, পানির মধ্যে থেকে গুণাগুণ বিশ্লেষণ করে। পানির তাপমাত্রা, পানির প্রবাহ, পানির কি বলা যায়, পিএইচ, এগুলো ওরা মিজার করতে পারে। এখানে এরকম অনেকগুলো সংবেদী কোষ বসানো আছে। তাহলে এই কথাটা এখন লিখবো। লেখো, দেহের দুই পাশে দুটি পার্শ্ব রেখা থাকে,
দেহের দুই পাশে দুটি পার্শ্ব রেখা থাকে, দাড়ি। এই রেখা বরাবর অসংখ্য সংবেদী কোষ থাকে। দেহের দুই পাশে দুটি পার্শ্ব রেখা থাকে, দাড়ি। এই রেখা বরাবর অসংখ্য সংবেদী কোষ থাকে যা পানির গুণাগুণ বিশ্লেষণ করে। দেহের দুই পাশে দুটি পার্শ্ব রেখা থাকে, দাড়ি। এই রেখা বরাবর অসংখ্য সংবেদী কোষ থাকে যা পানির গুণাগুণ বিশ্লেষণ করে। দেহের দুই পাশে দুটি পার্শ্ব রেখা থাকে, এই রেখা বরাবর অসংখ্য সংবেদী কোষ থাকে যা পানির গুণাগুণ বিশ্লেষণ করে। লিখছা? কথা বলো, লিখছো কিনা? আবার একটু বলেন। দেহের দুই পাশে দুটি পার্শ্ব রেখা থাকে। দেহের দুই পাশে দুটি পার্শ্ব রেখা থাকে। পার্শ্ব রেখাকে ইংরেজিতে বলা হয় ল্যাটারাল লাইন। দেহের দুই পাশে দুটি পার্শ্ব রেখা থাকে, দাড়ি। এই রেখা বরাবর অসংখ্য সংবেদী কোষ থাকে যা পানির গুণাগুণ বিশ্লেষণ করে। লিখছা? জি স্যার। ভালো করছো, হ্যাঁ ভালো করছো। আচ্ছা ঠিক আছে, লেখছো, খুব ভালো করছো। এবার আসো আরো একটু ক্যারেক্টার দেখো। সেটা হচ্ছে কি, এই রুই মাছের এগুলো হচ্ছে পাখনা। পাখনা, এটাকে বলে পৃষ্ঠ পাখনা। চিহ্নিত করে দেই, পৃষ্ঠ। লেখো লেখো লেখো, ছবির মধ্যে যাও। পাখনা, ডরসাল ফিন। আচ্ছা, তারপরে এটা হচ্ছে তোমার বক্ষ পাখনা। এই যে কি লিখবো, কোন জায়গায় লিখবো, লেখার জায়গায় তো পাই না। বক্ষ পাখনা। রাইয়ান আল রাজীব, দেখা যায় না যায় না? জি স্যার, দেখা যায় স্যার, কিন্তু ঝাপসা অনেক। হ্যাঁ, ঝাপসা, ওই হালকার উপরে ঝাপসা হইলেই হবে। সবশেষে ছবি তুলে দেবো অনেক গ্রুপে। লাইভ ক্যামেরা একটু ঝাপসাই কেন জানি না। পৃষ্ঠ পাখনা, বক্ষ পাখনা। এটার নাম হচ্ছে শ্রোণী পাখনা। শ্রোণী, শ্রোণী। আবার ক্লাস লিখে রাখো না, শ্রোণী, শ্রেণী না কিন্তু, শ্রোণী পাখনা। শ্রোণী পাখনা। এটারও একটা মিষ্টি মধুর নাম আছে, এটার নাম হচ্ছে পায়ু পাখনা। পায়ু পাখনা। এটার একটা আরো সুন্দর নাম আছে, এটার নাম হচ্ছে পুচ্ছ পাখনা। পুচ্ছ মানে লেজ, তার মানে এটার নাম হচ্ছে পুচ্ছ পাখনা। আরে এত ছোট করে লিখছি, পড়াই জানা না। ছবি তুলে দেবো নাকি গ্রুপে? জি স্যার, কিছু বুঝা যাইতেছে না। জি স্যার, ভালো হয়। আজকে ছবি নেটটা তুলে দে, তাহলে পরিষ্কার। হ্যাঁ হ্যাঁ, আজকে নেটটা একটু বেশি খারাপ মনে হয়েছে। ওই বুঝো না, বাংলাদেশ, বাংলাদেশ একটা দেশ আর তেলাপোকা একটা পাখি। বাংলাদেশে কেউ গুনায় ধরে? স্যার এখন তো খাতাই দেখি না, আপনার ছবি দেখি। দেখো তো এখন দেখা যায় কিনা, দাঁড়া দিতেছি। এখন দেখা যায়? হ্যাঁ জি স্যার, এখন ক্লিয়ার। এখন তাহলে লেখো, ওটা দেখে দেখে লেখো। হ্যাঁ, ওটা দেখে দেখে লেখো। লেখছো সবকটা আইটেম? 5 আইটেম হবে, 5টা কিন্তু। পৃষ্ঠ কথা বলে না, পৃষ্ঠ পাখনা, তারপর হচ্ছে তোমার এই যে বক্ষ পাখনা, তারপর হচ্ছে তোমার শ্রোণী পাখনা, পায়ু পাখনা, পুচ্ছ পাখনা। 5টা, তাতে লেখো, সময় নাই তো। আরে তোমরা পিছনে পড়ে যাইতেছো কেন? এবার আরেকটা মজার কথা শোনো, পাখনা তো 5 রকমের আছেই। তোমরা তো রুই মাছের যে লেজ, সেটা অনেক সময় খাও বা দেখছো। এই লেজের মধ্যে কিন্তু অনেকগুলো কাঁটা থাকে, প্রত্যেকটা পাখনার মধ্যে অনেক চিকন চিকন কাঁটা থাকে। থাকে নাকি থাকে না? সরু সরু লম্বা লম্বা কাঁটা থাকে। জি স্যার, থাকে স্যার। থাকে, হ্যাঁ থাকে, থাকে, মিথ্যা বলে লাভ আছে আমার। সেই কারণে পাখনার উপরে কিন্তু এই ফিন গুলোর ভেতরে দাগ হয়ে যায়, লম্বা লম্বা দাগ থাকে। কিন্তু তুমি যদি ওই যে হাঙর বলছিলাম না সেদিন, ওই যে পড়ানোর সময় কন্ড্রিকটিস, হাঙরের পাখনায় কিন্তু কোনো কাঁটা থাকে না। এই জন্য হাঙরের পাখনা দিয়ে খুব মজার স্যুপ তৈরি করা হয়। বানানো হয় স্যার। হ্যাঁ হ্যাঁ, ছাই স্যুপ খুব মজার, তাই না? কিন্তু এই এই মাছেদের পাখনার মধ্যে আবার কাঁটা থাকে, এবং এই কাঁটা থাকার জন্য আবার দাগ তৈরি হয়। এই দাগগুলোকে বলা হয় ফিন রে। আমি এখন এটার মধ্যেই লিখবো, খাতা যাব না। এই কারণে দাগ যে তৈরি হয়, হলুদ কালি দিই,
এ কারণে যে দাগ তৈরি হয় সেগুলোকে বলা হয় ফিন রে। এবং মজার বিষয় হচ্ছে নোট কিন্তু বলি নাই, যখন নোট বলবো তখন নোট লিখবা, যখন বুঝাবো তখন বুঝবা, যখন ছবি আঁকতে বলবো ছবি আঁকবা। এখন পাখনা থাকে তো 5 রকমের, এবং মোট পাখনা কয়টা জানো? 9টা। এটা দেখো, এই যে মাছটা এখানে আনছি, মাছ। এখন এই মাছের পাখনা 9টা, এটা থাকে একটা, আর বাকিগুলো সব 2টা করে, এটা 2টা, এটা 2টা, এটা 2টা, এটা 2টা, তাহলে 4 দুগুণে 8 আর 1 9। 5 আইটেমের 9টা পাখনা থাকে, আর প্রত্যেকটা পাখনার মধ্যে কয়টা রে থাকবে, কাটা থাকবে, রশ্মি থাকবে, এটা নির্দিষ্ট। তাহলে সেটা এখন আমাদের লেখা লাগবে। এখন লেখো, এখন লেখা যাও, লেখো রুই মাছের দেহে 5 ধরনের 9টি ফিন বা পাখনা থাকে। রুই মাছের দেহে 5 ধরনের 9টি ফিন বা পাখনা থাকে, এবং প্রতিটি পাখনায় নির্দিষ্ট সংখ্যক রে বা রশ্মি থাকে। ওই কাটার জন্যই রে তৈরি হয়। রুই মাছের দেহে 5 ধরনের 9টি ফিন বা পাখনা থাকে। আবার কেন 3-4 বার বলবো? রুই মাছের দেহে 5 প্রকারের 9টি ফিন বা পাখনা থাকে, এবং প্রতিটি পাখনায় নির্দিষ্ট সংখ্যক রে, ফিন রে বা রশ্মি থাকে। প্রতিটি পাখনায় নির্দিষ্ট সংখ্যক ফিন রে বা পাখনা রশ্মি থাকে। রুই মাছের দেহে 5 ধরনের 9টি পাখনা থাকে, এবং প্রতিটি পাখনায় নির্দিষ্ট সংখ্যক ফিন রে বা পাখনা রশ্মি থাকে। বোঝো নাই? লিখতে পারো নাই নাকি? রুই মাছের দেহে 5 ধরনের 9টি ফিন বা পাখনা থাকে, এবং প্রতিটি পাখনায় নির্দিষ্ট সংখ্যক পাখনা রশ্মি থাকে। যথা, এখন এই কোন পাখনায় কয়টা রশ্মি থাকে, পাখনার নামও তো আমরা বলি নাই, এগুলো এখন লিখবো। যথা, এখন 5 ধরনের যে 9টা পাখনা থাকে সেটা আমরা এখন বলবো, আর রশ্মি থাকে কয়টা সেটাও বলবো। যথা, এবার লেখো নাম্বার 1। নাম্বার 1 লিখতে পারবে না? নাম্বার 1 লেখো তাড়াতাড়ি। নাম্বার 1 লেখো পৃষ্ঠ পাখনা, ব্র্যাকেটে লেখো একটি, হাইফেন দিয়ে লেখো রশ্মি 14-16টি। পৃষ্ঠ পাখনার সংখ্যা কয়টা? একটা, আর রশ্মি থাকে কত জানো? 14 থেকে 16টি। 14 থেকে 16টি পৃষ্ঠ পাখনা, ব্র্যাকেটে লেখো একটি, হাইফেন দিয়ে লেখো রশ্মি 14 থেকে 16টি। 14-16টি, 14টাও থাকতে পারে, 15টাও থাকতে পারে, 16টাও থাকতে পারে। পৃষ্ঠ পাখনায় গেল, পৃষ্ঠ পাখনা থাকে একটা, ব্র্যাকেটের মধ্যে লেখো একটা, রশ্মি লেখো 14 থেকে 16টি। এবার লেখো নাম্বার 2, মেসেজ দিও না প্লিজ। নাম্বার 2 লেখো, পাখনা নাম্বার 2। এবার লেখো বক্ষ পাখনা, বক্ষ পাখনা, ব্র্যাকেটে লেখো 2টি। এখন বাকি যত পাখনা আসবে সব 2টা করে, শুধুমাত্র পৃষ্ঠ পাখনা থাকে একটা, আর বাকিগুলো সব 2টা। নাম্বার 2 লেখো বক্ষ পাখনা, হাইফিন দিয়ে লেখো রশ্মি 17 থেকে 18টি। বক্ষ পাখনা হচ্ছে 17 থেকে 18টি, এই লিখে দিছি। বক্ষ পাখনা, ব্র্যাকেটে লেখো 2টি, ব্র্যাকেটে মানে বক্ষ পাখনা কয়টা আছে সেটা, হাইফিন দিয়ে লেখো রশ্মি 17 থেকে 18টি। তাড়াতাড়ি হাতে লেখো, সময় কিন্তু নাই। তারপরে লেখো নাম্বার 3। নাম্বার 3 লেখো, এটা কি এইভাবে ধরলে ভালো, বাঁকা হয় না? হ্যাঁ হয়েছে, তো এইভাবে লিখিয়া তাহলে ভালো হয়। এইভাবে একটু ছবিটা বড় দেখা যায় না? স্যার কাটার সংখ্যা কথা বললো না তো? বলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কাটার জন্য রশ্মি তৈরি হয়। এবার বড় দেখায় নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে এইভাবে থাকুক, হ্যাঁ এভাবে লিখি। আচ্ছা, তাহলে কোনটা কোনটা গেল? পৃষ্ঠ পাখনা হয়ে গেছে, বক্ষ পাখনা হয়েছে। এবার দেখো নাম্বার 3। নাম্বার 3 লেখো শ্রোণী পাখনা, ব্র্যাকেটে লেখো 2টি, এই যে শ্রোণী পাখনা, ব্র্যাকেটে লেখো 2টি, হাইফেন দিয়ে লেখো রশ্মি 9টি, একদম নির্দিষ্ট 9টা। এটাই এমসিকিউ তে দিবে যেহেতু নির্দিষ্ট। রশ্মি পাখনা, ব্র্যাকেটে লেখো 2টি, হাইফেন দিয়ে লেখো রশ্মি 9টি। শ্রোণী পাখনা, ব্র্যাকেটে লেখো 2টি, ব্র্যাকেটে মানে থাকে 2টা আর কি, রশ্মি হাইফেন দিয়ে লেখো 9টি। এই মিউট করো, কথা বলো কেন? রশ্মি হচ্ছে 9টা। এবার আসো পায়ু পাখনা, 4 নাম্বার আইটেম লেখো পায়ু পাখনা, ব্র্যাকেটে লেখো 2টি, সবগুলোই 2টা করে, শুধু পৃষ্ঠ পাখনাটাই একটা। পায়ু পাখনা, ব্র্যাকেটে লেখো 2টি, ব্র্যাকেট শেষ করে হাইফেন দিয়ে লেখো রশ্মি 6 থেকে 7টি। 6 থেকে 7টি, এটা মুখস্থ করবা, এই কোনটায় কয়টা রশ্মি থাকে, এটা এমসিকিউ তে দিবে কিন্তু, মাইন্ড ইট। পায়ু পাখনা, ব্র্যাকেটে লেখো 2টি, হাইফেন দিয়ে লেখো রশ্মি 6 থেকে 7টি। এবার আসো এইটা পুচ্ছ পাখনা, 5 নাম্বার আইটেম লেখো পুচ্ছ পাখনা, ব্র্যাকেটে লেখো 2টি, হাইফেন দিয়ে লেখো রশ্মি 19টি।
19টা, এটাও একদম ফিক্সড, এটা পরীক্ষা দিতে পারে। তার মধ্যে বোঝার ভুল করো না, এই পাশে 19টা ওই পাশে 19টা। উচ্চ পাখনা তো দুইটা, অর্ধেক অংশে থাকে 19টা আর অর্ধেক থাকে 19টা। উচ্চ পাখনা ব্র্যাকেটে লেখো দুইটি, হাইফিন দিয়ে লেখো রশ্মি 19টি। আচ্ছা, তাহলে লিখতে পারছো তো 5 প্রকারের 9টা হয়েছে, দেখো আর 5টা আইটেম সব লেখা হয়েছে না? জি স্যার। জি দাঁড়ি স্যার। সাথে লেখো, এই যে পুচ্ছ পাখনা বা লেজ এর দুইটা অংশ সমান, এই জন্য এটার বলা হয় হোমো সার্কাল লেজ। কিছু মাছ আছে যাদের লেজের দুইটা অংশ সমান না, একটা বড় একটা ছোট, কিন্তু রুই মাছের তো লেজ সমান, এই জন্য এটার জন্য লেখো রুই মাছের লেজের দুইটি অংশ সমান, যাকে হোমো সার্কাল লেজ বলে। হোমো সার্কাল শব্দটা দেখো আমি লিখে দিচ্ছি, রুই মাছের লেজের দুইটি অংশ সমান, যাকে হোমো সার্কাল লেজ বলে। রুই মাছের লেজের দুইটি অংশ সমান, যাকে হোমো সার্কাল, HOMOCERCAL পড়া যায়। দেখো, রুই মাছের লেজের দুইটি অংশ সমান, যাকে হোমো সার্কাল লেজ বলে। হোমো সার্কাল শব্দটা স্ক্রিন থেকে দেখে লেখো। রুই মাছের লেজের দুইটি অংশ সমান, যাকে হোমো সার্কাল লেজ বলে। এবার শেষ লাইন লেখো, এইখানে দেহের শেষ প্রান্তে, বুঝতে পারছো, 3টা ছিদ্র থাকে। দেহের শেষ প্রান্তে 3টা ছিদ্র থাকে। লেখো, দেহের শেষ প্রান্তে 3টি ক্ষুদ্র ছিদ্র থাকে, যথা, দেহের শেষ প্রান্তে 3টি ক্ষুদ্র ছিদ্র থাকে, যথা, দেহের শেষ প্রান্তে 3টি ক্ষুদ্র ছিদ্র থাকে, যথা অগ্রভাগে পায়ু ছিদ্র। 3টা যে ছিদ্র থাকে তার মধ্যে আবার আগে থাকে পায়ু ছিদ্র। দেহের শেষ প্রান্তে 3টি ক্ষুদ্র ছিদ্র থাকে, যথা অগ্রভাগে পায়ু ছিদ্র, কমা, মধ্যভাগে জনন ছিদ্র এবং পশ্চাৎ ভাগে রেচন ছিদ্র। 3টা ছিদ্র, মনে করো 3টা ছিদ্র, এই আমি বড় করে দেখালাম, এখানে পাশাপাশি দেখালাম। তাহলে সবার প্রথম যেটা থাকে সেটা হচ্ছে পায়ু ছিদ্র, মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে জনন ছিদ্র, এবং পেছনে যেটা থাকে সেটা হচ্ছে রেচন ছিদ্র। পায়ু ছিদ্র দিয়ে সে কি করে? মল ত্যাগ করে। আর জনন ছিদ্র দিয়ে সে কি করে? ডিম পারে, যদি স্ত্রী রুই মাছ হয় ডিম পারে, আর পুরুষ হলে শুক্রাণু ত্যাগ করে। আর একেবারে সবার শেষে যে রেচন ছিদ্র থাকে সেটা দিয়ে সে কি করে? সেটা দিয়ে সে নাইট্রোজেন ঘটিত বর্জ্য দেহ থেকে অপসারণ করে। তাহলে লিখো লাইনটা, দেহের শেষ প্রান্তে 3টি ক্ষুদ্র ছিদ্র থাকে, যথা অগ্রভাগে পায়ু ছিদ্র, কমা, মধ্যভাগে জনন ছিদ্র এবং পশ্চাৎ ভাগে রেচন ছিদ্র। লিখতে পারছো কিনা বলো? জি স্যার। আজকে এইটুকু ইনশাল্লাহ। পরের ক্লাসে আমরা আরো ভালো করে পড়বো। যাদের এখনো বেতন ডিউ আছে, কাইন্ডলি আজকের মধ্যে বেতন দিয়ে দাও।